আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? এনিওয়ান প্লিজ একটু হাত তুলে রেসপন্স করো। আমার ভিডিওটা অন হচ্ছে না আহ, কোনো একটা কারণে। ওকে, ঠিক আছে। ওকে, সো ইয়েস, ইউ ক্যান সি। আমি স্ক্রিনটা শেয়ার করছি, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। আগের দিনকে আমরা আলোচনা করেছিলাম হৃৎপিণ্ড সম্বন্ধে। হৃৎপিণ্ড এবং হার্ট, বেসিক্যালি তার মধ্যে কি করে সার্কুলেশন হয়, কার্ডিয়াক সার্কুলেশন। আর আমরা বলেছিলাম যে যেহেতু হার্ট নিয়ে আলোচনা করেছি, তাহলে আজকে আমরা হার্টের যেটা প্রধান কাজ, যে রক্তটাকে পাম্প করে আমাদের সারা শরীরে পৌঁছে দিতে সাহায্য করছে, সেই কারণে আমরা তারই কন্টিনিউশনে আজকে আমরা আলোচনা করব ব্লাড এবং বডি ফ্লুইড নিয়ে। বডি ফ্লুইড মানে দেহ তরল, এবং তার মধ্যে অন্যতম একটা দেহ তরল হচ্ছে আমাদের রক্ত। সেটা নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তাহলে প্রথমেই যেটা দরকার জানার, সেটা হচ্ছে রক্তের বিভিন্ন উপাদান কি কি। সেই উপাদান তোমরা কম বেশি বইতে হচ্ছে কি প্রত্যেকেই পড়বে, কিন্তু আমি যে জায়গাটাকে একটু এমফাসিস করতে চাইবো, সেটা হচ্ছে এই উপাদানগুলোকে পৃথক কি করে করা হয়। কেউ কি বলতে পারবে কি করে হচ্ছে গিয়ে এই রক্তের বিভিন্ন উপাদানকে পৃথক করা হয়? এনিওয়ান? রক্তের মধ্যে বিভিন্ন প্রকারের উপকরণ থাকে, ঠিক আছে? সেই উপাদানগুলোকে, যেমন রক্তরস একটা নির্দিষ্ট মাত্রায় থাকে, রক্তকণিকা থাকে, সেই রক্তকণিকাও আবার বিভিন্ন প্রকারের রক্তকণিকা থাকে আমাদের রক্তের মধ্যে। কেউ বলতে পারবে যে রক্তকে কি করে পৃথক করা হয়, রক্তের বিভিন্ন এই উপাদানগুলোকে? আচ্ছা, তোমরা যদি কখনো দেখেছো বা কারোর যদি ব্লাড টেস্ট হয়ে থাকে, তাহলে তোমরা খেয়াল করবে বা দেখেছো যে একটা টিউবের মধ্যে রক্তকে সংগ্রহ করা হয়, ঠিক আছে? এবারে কি ধরনের ব্লাড টেস্ট করা হবে তার উপর নির্ভর করে রক্তটাকে প্রধানত দুটো টিউবের মধ্যে ভাগ ভাগ করে রাখা হয়। যদি রক্তের সাথে রক্ত রস বা প্লাজমার দরকার পড়ে, সেই প্লাজমার মধ্যে উপস্থিত কোন একটি উপাদানের পরীক্ষা করতে দিয়ে থাকে ডাক্তারবাবু, তাহলে এক ধরনের টেস্ট হয়। আর যদি পুরো ব্লাডটা থেকেই কোনো কিছু উপাদানকে আলাদা মানে মাপার দরকার পড়ে, তাহলে পুরো ব্লাডটা টেস্ট করার জন্য দরকার পড়ে। অথবা কখনো কখনো কিছু টেস্ট আছে যেটার জন্য সিরামের দরকার পড়ে, সিরাম। তো এই যে পদ্ধতি, যেখানে হচ্ছে গিয়ে রক্তের উপাদানগুলোকে পৃথক করা, সেই পদ্ধতিটা বেসিক্যালি এই রকম, যেটা তোমরা একটা ছবিতে দেখতে পাচ্ছ, এইভাবে করা হয়। প্রথমে কি করা হয়, রক্ত তো কালেক্ট করা হয়, দিয়ে সেই একটা টিউবের মধ্যে ধরো সেটাকে সংগ্রহ করা হলো। তারপরে সেই রক্তটাকে প্রচন্ড জোরে হাই স্পিডে ঘোরানো হয়। এই পদ্ধতিটাকে বলা হয় সেন্ট্রিফিউগেশন। কি পদ্ধতি? সেন্ট্রিফিউগেশন। সেন্ট্রিফিউজ দ্য ব্লাড স্যাম্পল, সেন্ট্রিফিউগেশন। সেটা প্রায় 4 থেকে 5 মিনিট, কখনো কখনো 6-7 মিনিট হচ্ছে কি সেন্ট্রিফিউজ করা হয় একটা নির্দিষ্ট মাত্রার রোটেশনে, ঠিক আছে? একটা ফিক্সড একটা সার্টেন রোটেশন হচ্ছে সেন্ট্রিফিউজ করলে কিছুক্ষণ বাদে দেখা যাবে রক্তের উপাদানগুলো এরকম পৃথক হয়ে গেছে। কিরকম পৃথক? তার নিচের দিকে থাকে এরিথ্রোসাইট, মাঝখানে থাকে একটা বাফি কোট, সেটা বেসিক্যালি কি থাকে সেখানে, ডাব্লিউবিসি শ্বেত রক্ত কণিকা গুলো থাকে, এবং অনুচক্রিকা গুলো। আর তার উপরে একটা স্বচ্ছ তরল দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে কি একটা হলুদ রঙের স্বচ্ছ তরল, সেটা হচ্ছে কি বেসিক্যালি প্লাজমা। যন্ত্রটাকে কিরকম দেখতে হয় তোমরা এই ছবি, একটা ছবিতে দেখতে পাচ্ছ। এই যন্ত্রটার নাম হচ্ছে গিয়ে, টেবিলের উপরে রাখা আছে, সেন্ট্রিফিউজ যন্ত্র বলা হয়। এই যন্ত্রটার নাম কি? সেন্ট্রিফিউজ। এবং এখানে যদি ভালো করে দেখো, এর ভেতরে অজস্র খোপ খোপ করা আছে। একটা গোল, গোলের মধ্যে অনেকগুলো ছোট 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 গর্তের মতো থাকে বা জায়গা থাকে, যেখানে কি করতে হয়, যেখানে ওই ব্লাড যেটা রক্তটা কালেক্ট করে বাড়িতে এসে বা ল্যাবেতে গিয়ে,
তারা এটার মধ্যে দিয়ে দেয়, রক্তটা একটা নির্দিষ্ট স্পিডে ঘোরে কিছুক্ষণের জন্য, এবং রক্তের উপাদানগুলো আলাদা হয়ে যায়। আসলে যদি দেখো, দেখতে অনেকটা এইরকম লাগে অরিজিনালি। একটা হচ্ছে ওপরটা প্লাজমা, কথাটা রয়েছে দেখো পিআরপি লেখা রয়েছে। পিআরপির পুরো কথা হচ্ছে কি প্লেটলেট রিচ প্লাজমা। অনেক সময় দেখবে ডেঙ্গুতে খবরে শুনে থাকবে বা পেপারে, যে কি দেওয়ার দরকার পড়ে, কি হয়েছে না ডেঙ্গু যার হয়েছে তার প্লেটলেটের মাত্রা প্রচন্ড কমে গেছে, তাকে পুরো রক্ত না দিয়ে তখন তাকে কি দেওয়া হয়, তখন তাকে প্লেটলেট রিচ প্লাজমা বা প্লেটলেট দেওয়া হয়। ঠিক আছে, তার অন্যতম কারণ প্লেটলেট দেওয়ার কারণ কি, তার প্লেটলেটটা কমে গেছে। এখন যদি পুরো রক্ত তাকে দেওয়া হতো, ট্রান্সফিউজ বা করা হতো, তাহলে কি হতো, তার শরীরে রক্তের মোট মাত্রা যত লিটারের রক্ত থাকা উচিত তার থেকে অনেক বেড়ে যেত। তার তুলনায় তখন কি করা হয়, শুধু প্লেটলেট দেওয়া হয়। কিন্তু এখানে কি তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে যেটাকে হিমাটোক্রিট লেখা আছে, এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে আরবিসি হয়। আরবিসি মানে রেড ব্লাড সেল, লোহিত রক্ত কণিকা। এখানে একটা খুব সাদা, যেমন উম, কি বলবো, রাস্তায় যদি কখনো বরফ পড়ে, তোমরা ছবিতে হয়তো দেখেছো, পাহাড়ে যখন প্রথম বরফ পড়লে বা সকালবেলা শিশির ভেজা ঘাস যেরকম দেখতে হয়, যে নিচেটা একটা কালার, তার উপরে খুব একটা হালকা আস্তরণ রয়েছে জলের বা একটা হালকা বরফের, ঠিক ওরকম দেখতে হচ্ছে কি হয় বাফিকোটটা, খুব পাতলা একটা আস্তরণ থাকে। সেটা বেসিক্যালি হচ্ছে কি ডাব্লিউবিসি, শ্বেত রক্ত কণিকা গুলো ওই অঞ্চলটাতে ওইখানে জমা হয় বেশি। আরেকটা হচ্ছে কি প্লেটলেট রিচ প্লাজমা। এই পদ্ধতিতে মানে আমাদের রক্তের উপাদানগুলোকে আলাদা করা যায়। কিন্তু আমি বলিনি এখনো যে রক্তের উপাদানগুলো কি কি, কিন্তু উপাদানগুলো আলাদা করার টেকনিকটা আগে বলা হয়েছে। কিন্তু রক্তের উপাদানগুলো তাহলে কি কি, খুব সহজ ভাবে হচ্ছে গিয়ে তোমরা বইতে পড়তে পারবে রক্ত রস বা প্লাজমা, যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। এই প্লাজমার মধ্যে কি কি উপাদান থাকে, সেখানে জল থাকে, সেখানে কঠিন থাকে, আবার কিছু কিছু হচ্ছে কি গ্যাসীয় পদার্থ যেমন অক্সিজেন, ডিজলভ কার্বন ডাই অক্সাইড, এগুলোও থাকে। আবার রক্তকণিকার মধ্যে কোনগুলো থাকছে, রক্তকণিকার মধ্যে প্রধানত আমরা জানি আমাদের শরীরে তিন ধরনের রক্তকণিকা রয়েছে। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। তোমরা প্রত্যেকে অনেক ছোট থেকেই হচ্ছে কি এইগুলো জানো। শ্বেত রক্তকণিকার আবার বিভিন্ন ভাগ আছে, সেগুলো আমরা পরে আসছি। এই রক্তের উপাদানগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে রক্তের উপাদান। কিন্তু কেন এই রক্তের উপাদানগুলো বা নতুন রক্তকণিকা গঠনের প্রয়োজন হয়, কেউ বলতে পারবে, এনিওয়ান? কেন নতুন রক্তকণিকা গঠনের প্রয়োজন হয়? প্রত্যেকটা রক্তকণিকার হচ্ছে কি একটা নির্দিষ্ট আয়ু থাকে। আয়ু বলতে তার লাইফ স্প্যান বা আয়ু। এই আয়ুটার পরে কি হয়, সেই রক্তকণিকাটা ধ্বংস হয়ে যায়। ধ্বংস মানে তার মৃত্যু ঘটে। কিন্তু আমাদের শরীরের ওই কাজটা করার জন্য ওই রক্তকণিকাটার দরকার রয়েছে। উদাহরণ হিসাবে লোহিত রক্তকণিকার অন্যতম প্রধান কাজ হচ্ছে কি অক্সিজেন বহন করতে সাহায্য করা, বহন করে অন্য জায়গায় নিয়ে যেতে সাহায্য করা। কারণ লোহিত রক্তকণিকার ভেতরে একটা উপাদান রয়েছে যেটার নাম হিমোগ্লোবিন। সে হচ্ছে কি অক্সিজেনকে ক্যারি করতে বা বহন করতে সাহায্য করে। কিন্তু এই লোহিত রক্তকণিকার একটা নির্দিষ্ট আয়ু রয়েছে। সে মারা যায়, তাহলে আমার যদি শরীরে লোহিত রক্তকণিকা মারা যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে আমার তো সেই কাজটা ব্যাহত হবে। তার মানে কি, নতুন রক্তকণিকা, লোহিত রক্তকণিকা তৈরি করতে হবে। তাহলে নতুন লোহিত রক্তকণিকা হচ্ছে কি গঠিত হয়। আরবিসি লোহিত রক্তকণিকার ক্ষেত্রে রেড ব্লাড সেল, তার আয়ু হচ্ছে কি 100 থেকে 120 দিন, মানে 3 থেকে 4 মাস। প্রায় 4 মাসের কাছাকাছি হচ্ছে কি একটা লোহিত রক্তকণিকা তৈরি হওয়ার পরে আমাদের সারা শরীরের মধ্যে ঘুরে বেড়াতে পারে, তার নিজস্ব কাজ করে, করে তারপরে কি হয়, সে ধ্বংস হয়ে যায়। উল্টো দিকে অন্যভাবে যদি দেখা হয়, শ্বেত রক্তকণিকা আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ রক্তকণিকা, যেটা কয়েক দিন থেকে বছরের পর বছর আমাদের শরীরে থাকতে পারে। নির্ভর করছে কোন ধরনের শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার অন্যতম প্রধান একটা কাজ হচ্ছে কি আমাদের অনাক্রমতা বা ইমিউনিটি, আমাদের রোগ ভোগ বা আমাদের যে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ, এইগুলো থেকে আমাদেরকে প্রোটেক্ট করে। সেই শ্বেত রক্তকণিকার
যেগুলো গ্র্যানিউলোসাইট শ্বেত রক্তকণিকা রয়েছে, মানে দানাদার শ্বেত রক্তকণিকা, সেটা 6 থেকে 20 ঘন্টা আমাদের রক্তের মধ্যে বাঁচে। কতক্ষণ? মাত্র 6 থেকে 20 ঘন্টা। সেটা যদি রক্তের ছাড়া যদি আমাদের একটু অন্য কোনো কলার মধ্যে ঢুকে যায়, টিস্যুর মধ্যে ঢুকে যায়, তাহলে সেটা 2 থেকে 3 দিন বাঁচে। ঠিক আছে? মোনোসাইট, যেটা হচ্ছে কি অ্যাগ্রানিউলার, মোনোসাইট এবং লিম্ফোসাইট এই দুটো হচ্ছে কি অদানাদার, অ্যাগ্রানিউলার। এই মোনোসাইট এবং লিম্ফোসাইট, মোনোসাইট হচ্ছে 24 ঘন্টা হচ্ছে কি আমাদের রক্তে থাকে। টিস্যুতে গেলে, কলার মধ্যে অন্য কোনো অঙ্গে ঢুকলে সেটা হচ্ছে কি কয়েক মাস থাকতে পারে। আর লিম্ফোসাইট, লিম্ফোসাইট 2 থেকে 4 দিন বা 100 থেকে 200 দিন। কখনো কখনো এক ধরনের লিম্ফোসাইট রয়েছে যেটার নাম হচ্ছে গিয়ে মেমোরি টি সেল বা বি সেল, যেটা দেখতে পাচ্ছ, মেমোরি টি সেল বা বি সেল, যেটা হচ্ছে বছরের পর বছর হচ্ছে গিয়ে আমাদের রক্তের মধ্যে থাকতে পারে। এই মেমোরি টি সেল বা বি সেল তোমরা হচ্ছে গিয়ে প্রত্যেকের শরীরেই হচ্ছে গিয়ে অনেক মাত্রায় তৈরি করেছো, এবং স্বাভাবিক পদ্ধতিতে যতটা তৈরি হয় সেই পদ্ধতিটাকে আমরা হচ্ছে গিয়ে সেটাতে অনেক কাটাছেঁড়া বা সেটাকে অনেক ম্যানিপুলেটও করা হয়েছে। কিভাবে? আমরা যখন ভ্যাকসিন নিই কোনো, ভ্যাকসিন কি করে, ওই যে অলরেডি ধরা যাক একটা চিকেন পক্সের বা একটা পক্সের জন্য বা একটা রুবেলার বা একটা হচ্ছে কি ইনফ্লুয়েঞ্জার, এই ধরনের যখন ভ্যাকসিন নেওয়া হয়, প্রতিষেধক, সেই প্রতিষেধক গুলো কি করে, সেই প্রতিষেধক গুলো কিন্তু বেসিক্যালি লিম্ফোসাইট কোষ সেই ভ্যাকসিনটাকে বা তার সেটা ভ্যাকসিনের থ্রু দিয়ে যেটা বডিতে ঢুকছে, শরীরে ঢোকে, সেটাকে চেনে, তার বিরুদ্ধে কি তৈরি করে রাখে, অনাক্রমতা বা ইমিউনিটি তৈরি করে রাখে। সেই কোন কোষগুলোর মধ্যে দিয়ে? এই বি লিম্ফোসাইট, এই মেমোরি টি সেল এবং বি সেল, এই কোষ দুটোকে তৈরি করে রাখে। মেমোরি কোষ, মেমোরি লিম্ফোসাইট বলা হয় টি সেল এবং বি সেল। পরে যদি আমি আবার আমার কখনো ইনফ্লুয়েঞ্জা দ্বারা আক্রান্ত হই, যদি আমার শরীরে কোনোভাবে ঢোকে, বা পক্সের ভাইরাস ঢুকছে বা পোলিও ভাইরাস ঢুকছে, তাহলে কি হবে, শরীরের আগে থেকে হচ্ছে গিয়ে অ্যান্টিবডি তৈরি করা রয়েছে। কিসের দ্বারা? কারণ কিছু সেল হচ্ছে গিয়ে শরীর তৈরি করে রেখেছে, যেটার নাম হচ্ছে গিয়ে মেমোরি টি সেল এবং বি সেল। সেই কারণে কথাটা লেখা আছে ডাব্লিউবিসি কখনো কখনো কিছু দিন থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত বাঁচতে পারে। তাহলে পরবর্তী যেটা লাস্ট বাকি রইল, সেটা কোনটা? সেটা হচ্ছে গিয়ে প্লেটলেট বা অনুচক্রিকা। একটা হলো লোহিত রক্তকণিকা, 2 নম্বর হচ্ছে শ্বেত রক্তকণিকা, এবং 3 নম্বর হচ্ছে প্লেটলেট। প্লেটলেট কতদিন বাঁচে আমাদের রক্তের মধ্যে, আমাদের শরীরে? 8 থেকে 9 দিন এই কোষটা বাঁচে, অনুচক্রিকা। 8 থেকে 9 দিন। এর মধ্যে অনুচক্রিকার প্রধান কাজ কি? অনুচক্রিকার প্রধান কাজ হচ্ছে রক্ত তঞ্চনে কিন্তু আমাদের সাহায্য করা, এবং এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে কেউ কি বলতে পারবে আমাদের শরীরে দিনে কতটা রক্তকণিকা তৈরি হয়? কারোর ধারণা আছে? এনিওয়ান? একটু ওয়াইল্ড গেস। কত আমাদের রক্তকণিকা সারা দিনে আমাদের কত তৈরি হয়? একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানে অ্যাডাল্ট ব্যক্তির মধ্যে আনুমানিক অ্যাপ্রক্সিমেট 10⁻11 থেকে 10⁻12 নতুন রক্তকণিকা প্রতিদিন উৎপন্ন হয়। সংখ্যাটা কত? 100 মানে হচ্ছে গিয়ে 10 স্কোয়ার, 1000 মানে হচ্ছে গিয়ে 10 কিউব। জাস্ট ইমাজিন দ্য নাম্বার 10⁻11 থেকে 10⁻12। এতগুলো রক্তকণিকা হচ্ছে গিয়ে আমাদের শরীরে প্রতিদিন তৈরি হয়। অতগুলো কি বলা হচ্ছে? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা মিলিয়ে। সেই কারণে অনেক সময় তোমরা দেখবে হচ্ছে গিয়ে তোমাদের এলাকায় বা আশেপাশে কখনো স্কুলেতে বা লোকাল কোনো প্রতিষ্ঠানে হচ্ছে গিয়ে
দেখবে রক্তদান উৎসব পালিত হচ্ছে, রক্তদান শিবির করা হচ্ছে, রক্তদান শিবির, তো ব্লাড ডোনেশন ক্যাম্প বেসিক্যালি। সেখানে অনেকে এসে রক্ত দেয়, যাদের হচ্ছে গিয়ে শারীরিক কোনো অসুস্থতা নেই সেরকমই ব্যক্তিদেরকে সাধারণত উৎসাহ দেওয়া হয় রক্তদানের জন্য। তাহলে কি হয়, রক্তদান তাহলে করলে অসুবিধাটা কোথায়? রক্ত যদি কেউ দানও করে, ধরে নাও তার কয়েকদিনের মধ্যে, ইভেন কয়েক ঘন্টার মধ্যেই তার শরীরে প্রচুর প্রচুর পরিমাণে রক্ত তৈরিও হবে, এবং নর্মাল প্রসেসে সে যদি রক্ত দান নাও করে তাহলেও দেখো তার শরীরে, আমাদের শরীরে, তার শরীরে কেন, আমাদের প্রত্যেকের শরীরে এত কোটি লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা মিলিয়ে রক্তকণিকা তৈরি হচ্ছে। সেই কারণে যাদের হচ্ছে কি, অনেক সময় এটা একটা অ্যাওয়ারনেস হিসাবে, তোমরা যেহেতু প্রত্যেকেই ছাত্র এবং ছাত্রী এই বয়সে রয়েছো, আর কিছুদিন বাদে হয়তো রক্তদানের জন্য যোগ্য বয়সেও পৌঁছে যাবে, তাহলে রক্তদান করলে কিন্তু শরীরের, যদি একজন সুস্থ ব্যক্তি হয়ে থাকে তাহলে কিন্তু কোনো হচ্ছে কি অসুবিধে হয় না, কারণ সেইটা সঙ্গে সঙ্গেই পুষিয়ে যায় বা পূরণ হয়ে যায়, শরীর সেটাকে পূরণ করে নিতে পারে। সাইন্টিফিক্যালি তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ কিভাবে, কারণ আমাদের শরীরে এত কোটি কোটি হচ্ছে কি কণিকা তৈরি হচ্ছে, রক্ত কণিকা, অন্য কোনো কোষ নয়। ঠিক আছে, তো সেই কারণে যদি কারোর কখনো ভয় লাগে বা ভাবে যদি হচ্ছে গিয়ে না রক্তদান হচ্ছে গিয়ে খারাপ, যদি সেরকম কিছু শোনো, তাহলে হচ্ছে গিয়ে তুমি কিন্তু বৈজ্ঞানিক ভাবে বা তুমি তার কারণ কিন্তু যথাযথভাবে ব্যাখ্যা তাকে করতে পারো, যে না, এই রক্তকণিকা কিন্তু আমাদের শরীরে তৈরি হয়, আর যদি দান করলেও কোনো কিছু খুব একটা কমে যায় না, কারণ খুব তাড়াতাড়ি সেটা পুষিয়ে যায় বা পূরণ হয়ে যায়। ওকে, তাহলে নতুন রক্তকণিকা গঠনের প্রয়োজন কেন সেটা বুঝলাম, বা সেটা হচ্ছে গিয়ে আলোচনা করা হলো। তাহলে পরবর্তী যেটা আসে সেটা তৈরি কোথা থেকে হয়, এনিওয়ান, আমাদের রক্তকণিকা কোথা থেকে উৎপন্ন হয়? কেউ একটু মাইক্রোফোন অন করে, এনিওয়ান, আমাদের রক্তকণিকা কোথা থেকে তৈরি হয় কেউ বলতে পারবে? স্যার, রোহিত রক্তকণিকা না শ্বেত রক্তকণিকা? লোহিত রক্তকণিকা আগে বলো। ভ্রূণের ভাস্কুলাসা আরেকবার। ভ্রূণের ভাস্কুলাসা অঞ্চল থেকে। ভ্রূণের ভাস্কুলাসা অঞ্চল থেকে, আচ্ছা ভ্রূণের ক্ষেত্রে বলছো, আচ্ছা ওকে। শ্বেত রক্তকণিকা? অস্থিমজ্জা, লসিকা এবং প্লিহা গ্রন্থি থেকে। আচ্ছা ওকে। আর সুস্থ স্বাভাবিক মানে একজন অ্যাডাল্টের লোহিত রক্তকণিকা কোথা থেকে তৈরি হবে, পূর্ণবয়স্ক ব্যক্তির? লাল অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়। হ্যাঁ, লাল অস্থিমজ্জা থেকে, গুড, দুটোই। তাহলে যেটা বললো ভ্রূণের একটা কথা একদমই, একটা হচ্ছে কি বার্থের আগে মানে জন্মের আগে, ওকে ভেরি গুড, একটা হচ্ছে জন্মের আগে, আর আমরা এটাকে ভাগ করছি জন্মের পরে। আমরা দেখে নেবো জন্মের আগে আমাদের শরীরে, যখন ভ্রূণ অবস্থায় থাকছে তখন কোথা থেকে আমাদের শরীরে রক্তকণিকা গুলো তৈরি হচ্ছে, মানে ভ্রূণের শরীরে। আর 2 নম্বর দেখবো জন্মের পরেই বার্ধক্য পর্যন্ত, বয়স হওয়া পর্যন্ত, তখন পর্যন্ত আমাদের এই যে রক্তকণিকা গুলো কে তৈরি করে, কোথায় তৈরি হয় আমাদের শরীরে। যদি দেখি যে এরিথ্রোপয়েসিস বলে তোমরা একটা শব্দ দেখতে পাচ্ছ, এরিথ্রোপয়েসিস মানে লোহিত রক্তকণিকা তৈরি হওয়া, ঠিক আছে। লোহিত রক্তকণিকা যখন ভ্রূণের বয়স 2 থেকে 9 সপ্তাহ, 2 থেকে 9 সপ্তাহ মোটামুটি একটা জেস্টেশন পিরিয়ড, এখন 37 উইক হয়ে গেলে, 37 মানে 37 সপ্তাহ, নর্মালি 39 থেকে 40 সপ্তাহ, ঠিক আছে। এই সময়টা হচ্ছে গিয়ে ভ্রূণের একটা মানে জন্মের সময় বা ম্যাটারনিটি পিরিয়ড হচ্ছে গিয়ে বলা হয়। তার 2 থেকে 9 সপ্তাহ কি ধরনের কোষ তৈরি হয়? লোহিত রক্তকণিকা। কে তৈরি করে? ইয়ক স্যাক, ভ্রূণের যে স্যাকটা থাকে সে হচ্ছে গিয়ে তৈরি করে। তার কিছুদিন পরে
প্রায় 9 থেকে 24 সপ্তাহ পর্যন্ত ভ্রূণের যে লিভার, কারণ তার লিভার তৈরি হয়ে যায়, সেই লিভার বা যকৃৎ, যকৃৎ হচ্ছে ভ্রূণের যকৃৎ হচ্ছে গিয়ে লোহিত রক্ত কণিকা, প্লেটলেট, মায়োলোসাইট এগুলো হচ্ছে গিয়ে তৈরি করে। তারপরে স্প্লিন বা প্লিহা, প্লিহা তৈরি করে। স্প্লিন বা প্লিহা 10 থেকে 24 সপ্তাহ পর্যন্ত এই ধরনের কোষগুলো তৈরি করে। সেরকমই লিম্ফ নোড। এবং দেখো 10 সপ্তাহ থেকে আফটার বার্থ, জন্মের পরবর্তী সময় পর্যন্ত লিম্ফ নোড এবং বোন ম্যারো, বোন ম্যারো মানে অস্থিমজ্জা, এই দুটো হচ্ছে গিয়ে প্রধানত তৈরি করে। তাহলে কি প্রিন্যাটাল মানে জন্মের আগে, ছবিটাকে দেখো, ইন্টারেস্টিং ছবি, কিন্তু কমপ্লিকেটেড একদম নয়, জটিল নয়। তাহলে কি ফিটাল মান্থ 2 মাস, 2 মাস মানে কত, ওই 8 সপ্তাহ, তাই তো? 2 মাস মানে 4 সপ্তাহ করে, যদি এক একটা মানে এক মাসকে যদি 1 মান্থ মানে হচ্ছে গিয়ে যদি 4 সপ্তাহ ধরে নিই, ইকুয়ালস টু 4 উইকস, তাহলে মোটামুটি 2 মাস মানে কত, 8 সপ্তাহ, তাই তো? সেই 8 সপ্তাহ 2 মাস পর্যন্ত দেখো কে, ইয়ক স্যাক, ইয়ক স্যাক প্রথমে একদম ফিটালের একদম প্রথম থেকে ইয়ক স্যাক হচ্ছে গিয়ে সরবরাহ করছে। কিন্তু তারপরে কি হয়, যত এই 2 মাস 2.5 মাস পর্যন্ত, তারপরে ইয়ক স্যাক আর রক্তকণিকা তৈরি করতে পারে না। সেই কারণে ততদিনে কি হয়, কারণ ভ্রূণের মধ্যে ততদিনে অঙ্গ তৈরি হতে শুরু করে দিয়েছে। ভ্রূণের মধ্যে তার লিভার তৈরি হচ্ছে, খুব ছোট্ট একটা লিভার হয়তো তৈরি হয়েছে, তার একটা প্লিহা তৈরি হয়ে গেছে, যকৃৎ, স্প্লিন, প্লিহা এগুলো তৈরি হয়েছে। তারও কিছুদিন পরে কি তৈরি হওয়া শুরু হয়, তার হাড় গুলো তৈরি হতে শুরু করে, মানে বোন বা হাড়। সেই কারণে দেখো 4 মাস 4.5 মাসের পর থেকে তার বোন ম্যারো বা অস্থিমজ্জা রক্তকণিকা তৈরি করে। একবার যখন অস্থিমজ্জা রক্তকণিকা তৈরি করতে শুরু করে, তখন আর লিভার মানে যকৃৎ এবং স্প্লিনের রক্তকণিকা তৈরি করার দরকার পড়ে না। সেই কারণে দেখো লিভার বন্ধ করে দিল 9 মাসে, স্প্লিনও 7 মাসের কাছাকাছি ফিটাল মান্থে স্প্লিনও রক্তকণিকা তৈরি করা বন্ধ করে দিল। ভাবো একটা অঙ্গ, স্প্লিন বা প্লিহা, যেটা ফিটাল মানে ফিটাল মান্থ মানে হচ্ছে কি ভ্রূণাবস্থায় রক্তকণিকা তৈরি করছিল, সেই অঙ্গটাই কাজটা পুরোপুরি উল্টে গেল যখন একটা ভ্রূণ থেকে যখন একটা শিশুর জন্ম হলো। শিশুর জন্ম হওয়ার পরে যে লোহিত রক্তকণিকা, যেটা বলা হচ্ছিল 100 থেকে 120 দিন বাঁচে, সেই লোহিত রক্তকণিকা কোথায় ধ্বংস হয় কেউ বলতে পারবে? এনিওয়ান, লোহিত রক্তকণিকা কোথায় ধ্বংস হয়? কোথায়? হাওয়া হয়ে যাবে? রক্তের মধ্যে ছিল, ও বাবা আমার 100 দিন হয়ে গেছে, 110 দিন হয়ে গেছে, আমি ধ্বংস হয়ে গেলাম। কিন্তু ধ্বংস হওয়ার পরে তার পর্দা, তার ভেতরে যেগুলো থাকে, বা ধ্বংসটা হবে কোথায়? হঠাৎ করে আমার রক্তের একটা রক্ত বাহের মধ্যে ফেটে গেল, ধ্বংস হয়ে গেল? ওরকম তো নয়। তাহলে কোথায় হয় ধ্বংসটা? স্যার লাইসোজোমে। কোথায়? লাইসোজোম। লাইসোজোম? আহ না, লাইসোজোমের মধ্যে তো উৎসেচক রয়েছে, লাইসোজোম সাহায্য করবে, ডেফিনেটলি লাইসোজোম ধ্বংস হতে সাহায্য করবে, সেটাকে সেল ডেথে হেল্প করবে। কিন্তু আমি ওটাতে একটা কোষ অঙ্গাণু, আমি বলছি কোন অঙ্গের মধ্যে গিয়ে সেটা ধ্বংস হবে। আমার কি গালের কাছে এসে ধ্বংস হয়ে যাবে, আমার হাতে পৌঁছে ধ্বংস হয়ে যাবে, নাকি আমার পায়ের কাছে যখন রক্তকণিকাও আছে 120 দিন হয়ে গেছে, যাই পায়ের কাছে চলে যাই, গিয়ে ধ্বংস হয়ে যাই? কোথায় হবে সেইটা জানতে চাইছি, যে কোন এরিয়াতে হবে। সেই ধ্বংসটা হয় প্লিহার মধ্যে, স্প্লিনের মধ্যে। লোহিত রক্তকণিকা ধ্বংস হয় কোথায়, মানে আমাদের প্রত্যেকে, যারা আমরা এখানে বসে আছো তোমরা প্রত্যেকের শরীরে লোহিত রক্তকণিকার প্রধান ধ্বংসস্থল হচ্ছে কোন লোকেশনে? প্লিহাতে। ভাবো একটা অঙ্গ জন্মানোর আগে রক্তকণিকা তৈরি করছিল, সেই অঙ্গটা এখন হচ্ছে গিয়ে জন্মানোর পরে সেই রক্তকণিকা মানে লোহিত রক্তকণিকা ধ্বংস করার জন্য বা ধ্বংসস্থল হিসাবে ব্যবহার হয়। মানে লোহিত রক্তকণিকা যখন বয়স হয়ে যায় 120 দিনের কাছাকাছি, তাদেরকে স্প্লিনের মধ্যে যখন তারা প্লিহার মধ্যে দিয়ে বাইট হচ্ছে, সেইখানে প্লিহার মধ্যে গিয়ে তারা হচ্ছে ধ্বংস হয়।
ঠিক আছে, একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, অলরেডি একটা ছোট্ট করে হচ্ছে কি জাস্ট বড়দেরটা দেখিয়ে দিই। অ্যাডাল্টের ক্ষেত্রে কি হয়, অ্যাডাল্ট বা জন্মানোর পরে, দেখো এখন তোমাদের বয়স কত, প্রায় 14 বছর 15 বছর, মানে 10 থেকে 15 20 এই কাছাকাছি। এই সময়তে ম্যাক্সিমাম আমাদের যত বয়স বাড়তে থাকে সব থেকে বেশি রক্তকণিকা তৈরি করার কাজটা থাকে ভার্টিব্রা বা পেলভিস। ভার্টিব্রা মানে এই বুকের যে পাঁজরের যে ভার্টিব্রা গুলো রয়েছে, এটা ভার্টিব্রা। আর পেলভিক বোন কোনটা, পেলভিক হচ্ছে এই কোমরের যে হাড়টা, এটা হচ্ছে পেলভিস। এ হচ্ছে সব থেকে বেশি পরিমাণে রক্তকণিকা তৈরি করে। ভাবো, 60 বছর 70 বছর পর্যন্ত আমাদের শরীরে এখন যে রক্তকণিকা তৈরি হচ্ছে, তার সব থেকে বেশি পরিমাণ রক্তটা কোথা থেকে আসছে, কোথা থেকে তৈরি হয়, এর মধ্যে। এই যে এগুলো তো হাড়, আমাদের কোমরের হাড়, ওটা হাড়ের মধ্যে কি থাকবে, অস্থি মজ্জা থাকবে। অস্থির ভেতরে রয়েছে অস্থি মজ্জা মানে বোন ম্যারো। সেই বোন ম্যারো কোথাকার, এই ভাটিব্রা আর পেলভিস, এই দুটো স্থানের বোন ম্যারো থেকে সব থেকে বেশি পরিমাণে আমাদের রক্তকণিকা তৈরি হয়। এছাড়া কি তৈরি হয়, স্টার্নাম, রিবস, সরি, ভার্টিব্রা হচ্ছে গিয়ে যে আমাদের যে পেছন দিকে যে হচ্ছে গিয়ে স্পাইনাল কর্ডের যে সুষুম্না স্নায়ুর যে অংশটা রয়েছে, সরি দ্যাট ইজ ভার্টিব্রা। সামনে যেগুলো হচ্ছে কি, এগুলো রিবস। রিবস হচ্ছে কি একইভাবে হচ্ছে কি লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা তৈরি করার জন্য দায়ী। এবং স্টার্নাম, স্টার্নাম হচ্ছে কি দায়ী। টিবিয়া কোনটা, টিবিয়া ফিবিউলা তোমরা হয়তো শুনেছো, হাতেতে হচ্ছে কি আমাদের থাকছে, সরি পায়েতে, 1 মিনিট। টিবিয়া এবং ফিবিউলা, আমাদের এখানে হচ্ছে কি ফিমার, এই হাড়টার নাম কি আমরা জানি, আমাদের শরীরে সব থেকে দীর্ঘতম অস্থির নাম হচ্ছে কি, টাইম অলরেডি 40 হতে চলেছে, দিস ইজ ফিমার। আর তার নিচে কি রয়েছে, টিবিয়া এবং ফিবিউলা। টিবিয়া এই হাড়গুলো হচ্ছে গিয়ে বেসিক্যালি আরো কিছুটা কিছুটা হাড়ের মধ্যে যে অস্থি মজ্জা গুলো রয়েছে, তারা হচ্ছে গিয়ে লোহিত রক্তকণিকা তৈরি করে, কিন্তু এদের পরিমাণটা অনেকটা কমে যায় কখন অব্দি, 30 বছর বয়স পর্যন্ত এরা অনেকটা কমে যায়। ম্যাক্সিমাম আমাদের রক্তকণিকা তৈরি হয় হচ্ছে গিয়ে ভার্টিব্রা পেলভিস, স্টার্নাম, রিবস, বুকের পাঁজর, এইগুলো থেকেই হচ্ছে গিয়ে তৈরি হয়। ঠিক আছে, পরের দিনকে আমরা এগুলো নিয়ে আরো ডিটেলে হচ্ছে কি আলোচনা করব, কোথা থেকে কি কি তৈরি হয়, বা এই পার্টটাই কন্টিনিউ করবো। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। তোমাদের হয়তো নেক্সট ক্লাসের টাইম হয়ে গেছে, অলরেডি 5 মিনিট হয়ে গেছে, সরি ফর দ্য লেট। তো কারোর কোনো কোশ্চেন বা কারোর কোনো জিজ্ঞাসা আছে? এনি কোশ্চেন? ইয়েস প্লিজ, জিজ্ঞেস করো। No, sir. এনি? নো স্যার, ওকে ঠিক আছে, ইউ ক্যান লিভ। ওকে, থ্যাংক ইউ ফর টুডে ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। সো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। ওকে, বাই এভরিওয়ান। বিবেক দিশের যিনি স্যার বা ম্যাডাম রয়েছেন বা কোঅর্ডিনেটর রয়েছেন, একটু রিকোয়েস্ট করবো অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবেন।